ফর্মামাইড। ঠিক আছে, ওকে। দেখো এখানে কিন্তু কোনো প্রোটন জেনারেশন হওয়ার চান্স নেই, কারণ এখানে H+ তৈরি হওয়ার কোনো চান্স নেই। তাই এই যে সলভেন্ট, এটা সলভেন্ট হিসেবে ইউজ হয়, এটা বলা হয় অ্যাপ্রোটিক সলভেন্ট, অ্যাপ্রোটিক সলভেন্ট। ওকে, তো সবসময় একটা কথা মনে রাখবে যে ওয়েলকাম এভরিওয়ান টু মাই নিউ ভিডিওস। তো এখানে আজকে তোমাদের যে প্রথম চ্যাপ্টারটা আমি কমপ্লিট করেছি দুটো ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন সম্বন্ধীয়। আজকে তোমাদের সেই সম্বন্ধীয় হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন সম্বন্ধীয় যে টপিকটা আছে তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো করাবো, নিট এবং AIPMD যেগুলো আগে ছিল। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এই কোয়েশ্চেনটা তোমরা দেখো, এই কোয়েশ্চেনটাই যেটা আছে সেটা হচ্ছে প্রথমত বলেছে যে এই যে কম্পাউন্ডটা এটার নাম হচ্ছে 1, 2, 3। তার মানে কি? তার মানে হচ্ছে প্রোপানোয়েট অ্যাসিড, মানে সোডিয়াম প্রোপানয়েড বলা হয় এটাকে। এটার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড। তো দেখো এর সাথে একটা রিয়েজেন্ট ইউজ করেছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে বলেছে যে এই কোশ্চেন মার্কের জায়গায় কি হওয়া উচিত, এবং প্রোডাক্ট দিয়েছে এখানে একটা ইথেন তৈরি হয়েছে, এবং তার সাথে সাথে কি তৈরি হয়েছে? তার সাথে সাথে তৈরি হয়েছে সোডিয়াম কার্বনেট বা Na2CO3। কোশ্চেন বলেছে কনসিডার দ্য অ্যাবাভ রিয়াকশন অ্যান্ড আইডেন্টিফাই দ্য মিসিং রিয়েজেন্ট অর কেমিক্যাল। তাহলে দেখো এখানে সিম্পলি এই যে রিয়াকশানটা হয় সেটা আমি একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে ধরো CH3 CH2 COO- এবং Na+ এর সাথে যদি আমরা কোনো একটা রিয়েজেন্ট ইউজ করি, যে রিয়েজেন্টটা হেল্প করবে ডিকার্বক্সিলেশনে। মানে কি? মানে দেখো এখানে CO2 বেরিয়ে যাওয়াকে ডিকার্বক্সিলেশন বলা হয়। তাহলে দেখো এখানে যদি NaOH এবং তার সাথে আর একটা রিয়েজেন্ট সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এই পেয়ারটা ইউজ করা হয়, তাহলে ডিকার্বক্সিলেশন রিয়াকশান হয়, এবং তার ফলে কী তৈরি হবে? কারেসপন্ডিং অ্যালকেন তৈরি হবে। তাহলে দেখো এখানে যে অ্যালকেনটা তৈরি হচ্ছে সেটা এই দুটো কার্বনের সমন্বয়ে তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে তৈরি হচ্ছে একটা ইথেন বা CH3 সিঙ্গেল বন্ডেড CH3, এবং সাইড প্রোডাক্ট হিসেবে সোডিয়াম কার্বনেট বা Na2CO3 তৈরি হচ্ছে। তাহলে এখানে কারেক্ট অপশন কি? কারেক্ট অপশন হচ্ছে CaO বা ক্যালসিয়াম অক্সাইড। ওকে, এবং এই রিয়াকশানটাকে কি বলা হয়? এই রিয়াকশানটা যেহেতু কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে তাই বলা হয় ডিকার্বক্সিলেশন রিয়াকশান। ডিকার্বক্সিলেশন রিয়াকশান। ওকে, তাহলে CO2 বেরিয়ে যাচ্ছে, এবং সাইড প্রোডাক্ট হিসেবে এখানে হচ্ছে সোডিয়াম কার্বনেট তৈরি হয় বা Na2CO3 তৈরি হচ্ছে। ওকে, চলো দেখো এখানে অপশন সি কারেক্ট হবে, এটা দেওয়া আছে। এক্সপ্লানেশন তো অলরেডি বলে দিয়েছি। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। এখানে বলেছে দেখো এলিমিনেশন রিয়াকশান অফ 2-bromopentane টু ফর্ম পেন্ট 2-in, এবং এই যে ফরমেশন হচ্ছে সেখানে কি কি স্টেপ ইনভলভ আছে সেগুলো আমি দেখব। তাহলে এর জন্য আমার কি জানার দরকার? সেটা হচ্ছে মেকানিজম, কি কি প্রসেসের মাধ্যমে রিয়াকশানটা হচ্ছে সেটা আমাদের জানা দরকার। তাহলে দেখো আমি প্রথমে এঁকে নেব 2-bromopentane। দেখো পেন্টেন মানে 5টা কার্বন, তাহলে আমি প্রথমে আঁকলাম CH3, তারপর CH2, তারপর CH2, তাহলে কটা হলো? 4টে হলো, এবং শেষে কি আঁকবো? CH3। ওকে, এবার দেখো বলেছে 2-bromopentane, তার মানে আমি কি করব? এই 2 নম্বর পজিশনে এখানে একটা ব্রোমিন দেব। এখানে যদি আমি একটা ব্রোমিন দিই, ধরো উপরের দিকে একটা ব্রোমিন দিলাম, তাহলে নিশ্চয়ই এখানে একটা হাইড্রোজেন কমে যাবে। সো লেট মি ইরেজ। দেখো এখানে আমি H2 কেটে দিলাম, আর এখানে আমি একটা 2 কেটে দিয়ে এখানে আমি একটু ওরিয়েন্ট করে নেব যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এইখানটায় আমি, এখানে CH2 ছিল, তাহলে একটা হাইড্রোজেনকে আমি নিচের দিকে আঁকলাম,
আর এখানে তো 4টে ভ্যালেন্সি, তাহলে কার্বনের একটা হাইড্রোজেন এবং বাকি 3টে ভ্যালেন্সির মধ্যে একটা বিআর নিয়েছে। আর এখানটায় এখানে টোটাল 3টে হাইড্রোজেন থাকবে, তাহলে আমি 2টো হাইড্রোজেন এখানে দিলাম আর একটা হাইড্রোজেন নিচের দিকে দিলাম। ওকে, এবার দেখো এখানে কি কি প্রসেস পসিবলি হতে পারে, যে প্রসেসের মাধ্যমে তৈরি কি হবে, বলছে পেন্ট টু ইন তৈরি হবে। তাহলে দেখো পেন্ট টু ইন যদি হয় তাহলে ডবল বন্ডটা কোথায় হবে, ডবল বন্ডটা হবে এই পজিশানে, ঠিক আছে। তাহলে সেটাকে যদি আমি আঁকি তাহলে CH3, তারপরে আসবে CH2, তারপরে আসবে CH ডাবল বন্ডেড CH, তার সাথে লেগে থাকবে এখানে CH3, এদিকে স্ট্রেট লাইনে আঁটলো না বলে এদিকে লিখলাম। ওকে, তাহলে দেখো এখানে যদি আমি একটা রিয়েজেন্ট ইউজ করি, ধরুন একটা বেস ইউজ করলাম B-, তাহলে বেসটা কি কি পসিবিলিটি এখানে দিতে পারে, এক হচ্ছে এই হাইড্রোজেনটা এখান থেকে নিতে পারে। তাহলে ওই হাইড্রোজেনটা যদি এখান থেকে নেয় তাহলে এখানে কি হবে, ধরো একটু কালি চেঞ্জ করে বোঝাচ্ছি। দেখো এই হাইড্রোজেনটা যদি এখান থেকে নেয় তাহলে এটা কালি চেঞ্জ করলে এই কালারটা বোঝা যাচ্ছে না, তাহলে অন্য একটা কালার নিতে হবে, ব্ল্যাক কালার নিলাম। তাহলে এই হাইড্রোজেনটা এই দিকে যাবে। দেখো এই যে পজিশনটা যেটা বিআর ডাইরেক্টলি লেগে থাকে এটাকে আলফা পজিশন বলে, এবং এই সাইডের এই পজিশনটাকে বিটা বলে, এই সাইডেও এই পজিশনটাকে বিটা বলে, এইদিকে আমি ফার্দার যদি বলি এটাকে গামা, এবং তারপরের পজিশনটাকে ডেল্টা পজিশন বলে। তাহলে দেখো B- যদি এখান থেকে অ্যাবস্ট্রাক্ট করে প্রোটনটাকে, তাহলে এই ব্রোমিনটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে এবং করসপন্ডিং এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে ডবল বন্ডে। তাহলে দেখো এখানে বিটা হাইড্রোজেনের এলিমিনেশন হচ্ছে, তাহলে দেখো ফার্স্ট অপশানে লেখা আছে বিটা এলিমিনেশন রিঅ্যাকশন, তাহলে এটা মিলল। ওকে, এবার দেখো এই দুটো প্রোডাক্ট এখানে একটা পসিবিলিটি আছে, যদি B- এই পজিশন থেকে হাইড্রোজেন নিত তাহলে হাইড্রোজেনটা এখানে একটা ডবল বন্ড তৈরি করতো, তাহলে সেটা কি হতো, সেটা মাইনর প্রোডাক্ট ফরমেশন করতো, আর এটা হচ্ছে মেজর প্রোডাক্ট ফরমেশন করেছে। তাহলে দেখো সেই যে রুল মেনে এই প্রোডাক্টটা তৈরি হয় সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় Z-Save রুল। সেটা আমি অলরেডি আমাদের প্রিভিয়াস যে ইউটিউবে ভিডিও আছে সেই ভিডিওতে বলেছি। তাহলে দেখো সেকেন্ড ফলো আপ হচ্ছে কি, ফলোজ Z-Save রুল, এটা হলো। এবার দেখো এখানে একটা কথা বলেছে, এটা হচ্ছে ডিহাইড্রোহ্যালোজেনেশন হচ্ছে কিনা। ডিহাইড্রোহ্যালোজেনেশন মানে কি, হাইড্রোজেনও বেরিয়ে যাবে, তার সাথে সাথে একটা যে কোনো হ্যালোজেনও বেরিয়ে যাবে, অর্থাৎ HX অ্যাজ এ হোল বেরিয়ে যাবে। তাহলে দেখো এখানে যে কোনো একটা হাইড্রোজেন বেরোচ্ছে এবং তার সাথে একটা হ্যালাইড বা ব্রোমিন বেরোচ্ছে এখানে, তাহলে ডিহাইড্রোহ্যালোজেনেশনও যে হয়েছে এটাও সঠিক। এর পরের অপশানটা আছে দেখো ডিহাইড্রেশন রিয়াকশন হয়েছে কিনা। ডিহাইড্রেশন রিয়াকশন মানে কি, ডিহাইড্রেশন আমরা অনেক সময় বলি না তুমি ডিহাইড্রেটেড হয়ে গেছো, তার মানে জল পান করেনি বা জল বেরিয়ে গেছে, তাহলে H2O বেরিয়ে যাওয়ার ঘটনা এখানে আমরা কিন্তু কোথাও অবজার্ভ করছি না, তাহলে এই অপশানটা কারেক্ট হওয়ার পসিবিলিটি 0। তাহলে এখানে দেখো 1, 2 এবং 3 অপশান কারেক্ট, তাহলে এই অপশানটা অপশান ডি হিসেবে আমরা চুজ করতে পারি। ওকে, দেখো অপশান ডি হচ্ছে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। ওকে, এক্সপ্লানেশন অলরেডি গিভেন। নেক্সট রিয়াকশন কোশ্চেন দেখো এই কোশ্চেনটা বলেছে ইন এসেন টু সাবস্টিটিউশন রিয়াকশন অফ দ্য টাইপ RBr। RBr মানে কি, যে কোনো একটা অ্যালকিল হ্যালাইড তার সাথে যদি একটা Cl- দিই এবং DMF, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কেন ইম্পর্টেন্ট বুঝতে পারবে, এটা যদি দেওয়া হয় এটা সলভেন্ট হিসেবে ইউজ হয়, সলভেন্ট। তাহলে কি তৈরি হচ্ছে, তাহলে তৈরি হচ্ছে একটা RCl, তার মানে কি এখানে বিআরটা Cl দ্বারা সাবস্টিটিউটেড হচ্ছে, তার মানে এখানে সাবস্টিটিউশন রিয়াকশন হচ্ছে। ওকে, তাহলে দেখো ডিএমএফটা আমাকে বুঝতে হবে। ডিএমএফটার ফুল ফর্ম কি, ডিএমএফটার ফুল ফর্ম হচ্ছে ডাইমিথাইল ফরমামাইড, ডাইমিথাইল ফরমামাইড। ওকে, দেখো ডাইমিথাইল ফরমামাইডের স্ট্রাকচারটা কি, C ডাবল বন্ডেড O, তারপরে এখানে হচ্ছে একটা H, আর এখানে দুটো এই N এর সাথে CH3 যোগ থাকে, অর্থাৎ এখানেও একটা CH3। তাহলে দেখো N, কারণ N-এই দুটো আছে, এবং ড্যাশ দিয়ে আমি কি লিখব, ডাইমিথাইল লিখব, ডাইমিথাইল এবং ফরমামাইড লিখব, এটাকে সংক্ষেপে বলা হয় DMF বা ডাইমিথাইল ফরমামাইড। ঠিক আছে, ওকে। তো দেখো এখানে কিন্তু কোনো প্রোটন জেনারেশন হওয়ার চান্স নেই,
কারণ এখানে এইচ প্লাস তৈরি হওয়ার কোনো চান্স নেই। তাই এই যে সলভেন্টটা, এটা সলভেন্ট হিসেবে ইউজ হয়, এটাকে বলা হয় অ্যাপ্রোটিক সলভেন্ট। অ্যাপ্রোটিক সলভেন্ট। ওকে, তো সবসময় একটা কথা মনে রাখবে যে SN2 রিয়াকশানের ক্ষেত্রে সবসময় সেই সলভেন্টটা যোগ হয়, সেটা হচ্ছে মানে দরকার হয়, সেটা হচ্ছে অ্যাপ্রোটিক সলভেন্ট। অ্যাপ্রোটিক সলভেন্ট, ঠিক আছে। কিন্তু SN1 রিয়াকশানে যেহেতু কার্বোক্যাটায়নের স্টেবিলিটি একটা ম্যাটার করে, সেজন্য ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন তৈরি হয়। তাই এখানে যদি প্রোটিক সলভেন্ট হয় তাহলে রিয়াকশানটা ফেভারেবল হয়। তার মানে এখানে যেহেতু অ্যাপ্রোটিক সলভেন্ট, তাই আমি বুঝে গেলাম যে SN2 রিয়াকশানই ফলো আপ হবে। ওকে, তাহলে দেখো এই অপশানগুলো যদি আমি পর্যালোচনা করি তাহলে আমি দেখতে পাবো প্রত্যেকটা এই যে গ্রুপে এই গ্রুপে সাবস্টিটিউশন হবে, আবার যেখানে হ্যালাইড লেগে আছে এই গ্রুপে সাবস্টিটিউশন হবে, অপশন সি এর ক্ষেত্রে এই গ্রুপে, এবং অপশন ডি এর ক্ষেত্রে এই গ্রুপে সাবস্টিটিউশন হবে, এবং ক্লোরিন সেখানে যুক্ত হওয়ার পসিবিলিটি আছে। যদি আমি এই আরবিআই এর প্লেসে এই প্রত্যেকটা অপশানকে বসাই তাহলে সেখান থেকে সিএলটা যোগ হওয়া দরকার, বিআরটা অপসারিত হয়ে। ওকে, তো এখানে দেখো এই প্রত্যেকটা ক্ষেত্রে এই অপশন এ, বি এবং সি প্রত্যেকটা ক্ষেত্রে একটা স্টেরিক হিন্ড্রেন্স আছে। তার মানে হচ্ছে প্রত্যেকটার পিছনেই কিছু কিছু বাল্কি গ্রুপ বা বড় বড় গ্রুপ যুক্ত আছে, শুধুমাত্র অপশন ডি ছাড়া। তাহলে অপশন ডিটাই শুধুমাত্র হচ্ছে SN2 রিয়াকশানের জন্য ফেভারেবল, SN2 ফেভার্ড। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। 1 নম্বর তো তোমাদের জানতে হবে যে DMF এর মতো যদি অ্যাপ্রোটিক সলভেন্ট হয়, যেখানে H প্লাস জেনারেশনের কোনো চান্স নেই, তাহলে সেটা SN2 প্রেফারেন্স দেয়, এবং SN1 রিয়াকশন দেয় প্রোটিক সলভেন্ট। মানে এখানে অ্যাপ্রোটিক সলভেন্ট এবং SN2 ফেভার্ড, এবং SN2 এর ক্ষেত্রে তোমরা জানো যে সবসময় 1 ডিগ্রি বা লেস হিন্ড্রেন্স যে হ্যালাইড হয় সেটাই ভালো রিয়াকশান দেয়। ওকে, তো দেখো এখানে অপশন ডিটা হচ্ছে তোমাদের অ্যান্সার ছিল। ওকে, দেখো এইবার হচ্ছে তোমাদের কোয়েশ্চেন নাম্বার 3, অর্থাৎ ফর দ্য ফলোয়িং রিয়াকশান। এই রিয়াকশানের ক্ষেত্রে তোমাদের বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, মানে প্রত্যেকটা রিয়াকশান কী ধরনের রিয়াকশান সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো দেখো ফার্স্ট রিয়াকশানটা দেখো, এখানে আমরা যেটা বুঝতে পারছি যে এই দিকে একটা H2O তৈরি হয়েছে এবং এদিকে একটা অ্যালকিল ব্রোমাইড আছে এবং অ্যালকিন তৈরি হয়েছে। তো অ্যালকিল ব্রোমাইড থেকে অ্যালকিন তৈরি হয়েছে এবং ওয়াটার বেরিয়ে গেছে। তার মানে কি? তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই KOH এর OH মাইনাসটা একটা H প্লাস নিয়েছে এবং তার থেকে অ্যালকিন ফর্মেশন হয়েছে। তো এটা আমি সংক্ষেপে দিয়ে দেবো। দেখো CH3, তারপরে CH2, তারপরে দেখো CH2, এবং এখানে হচ্ছে একটা ব্রোমিন যোগ আছে। তো এখানে এই CH2টাকে আমি কেটে এইভাবে যদি লিখি তাহলে দেখো KOH এর OH মাইনাস কী হবে, এখানে গিয়ে এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে এবং এটা এরমভাবে বন্ড ফর্মেশন করবে এবং এভাবে বিআরটা বা হ্যালাইড হিসেবে বেরিয়ে যাবে, যেটা পরে KBr হিসেবে ফর্মেশন করছে। তো এই যে প্রসেস, এই প্রসেসটাকে অবভিয়াসলি আমরা কি বলবো? এই প্রসেসটাকে বলবো এলিমিনেশন রিয়াকশন। তাহলে ফার্স্টেরটা কি হলো? এলিমিনেশন রিয়াকশন হলো। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। এবার দেখো এখানে OH আছে আর এখানে Br আছে। দেখো প্রোডাক্টে কি হয়েছে, এই Br এর পজিশনটা OH নিয়েছে, তাহলে এই রিয়াকশনটা কি রিয়াকশন হবে? এই রিয়াকশনটা হবে সাবস্টিটিউশন রিয়াকশন। ওকে, এবার দেখো 3 নম্বর কোয়েশ্চেন, 3 নম্বর অপশান। তাহলে এই 3 নম্বর অপশানে দেখো প্রথমে একটা সাইক্লোহেক্সিন আছে। এই সাইক্লোহেক্সিনের সাথে যখন ব্রোমিন যোগ হয়েছে তখন ব্রোমিনটাকে আমি এইভাবে লিখতে পারি। এটা কিভাবে যোগ হয়? এখানে দেখো, এখানে এই যে পাই বন্ডটা এখানে ফর্মেশন করে এবং এর যে লোন পেয়ার আছে এটা আবার গিয়ে এর সাথে যোগ হয় এবং আলটিমেটলি একটা ব্রোমিন মাইনাস হয়ে বাইরে বেরিয়ে যায়। তাহলে এখানে কি তৈরি হয়? এখানে হচ্ছে একটা ব্রোমোনিয়াম আয়ন তৈরি হয়, যেখানে কিনা Br পজিটিভ হিসেবে তৈরি হয় এবং এখানে এরকম একটা ব্রোমোনিয়াম ইন্টারমিডিয়েট তৈরি হয়। যে Br মাইনাসটা এখানে বেরিয়ে গেছে সেই Br মাইনাসটা ফার্দার গিয়ে যে কোনো এক পজিশনে অ্যাটাক করবে এবং এটা খুলে যাবে। তাহলে এটা খুলে যাওয়ার ফলে যেটা তৈরি হবে অ্যাজ এ প্রোডাক্ট সেটা হচ্ছে দুটো Br দুটো পজিশনে লেগে থাকে। তাহলে এখানে দেখো আলটিমেটলি Br2 এর অ্যাডিশন হয়েছে সাইক্লোহেক্সিনের সাথে। তাহলে এই রিয়াকশানটাকে আমি কি বলবো? এই রিয়াকশানটাকে বলবো অ্যাডিশন রিয়াকশান। এটাকে বলবো
অ্যাডিশন রিয়াকশান। ওকে, তাহলে দেখো ফার্স্ট রিয়াকশানটা ছিল এলিমিনেশন রিয়াকশান, দেখো এলিমিনেশন রিয়াকশান, সেকেন্ড রিয়াকশানটা ছিল সাবস্টিটিউশন রিয়াকশান এবং থার্ড রিয়াকশানটা ছিল অ্যাডিশন রিয়াকশান। তাহলে অপশান এটা এখানে কারেক্ট। বাকি সিকোয়েন্সগুলো দেখো, অপশান সি প্রথমে সাবস্টিটিউশন বলেছে ভুল, অপশান বিও ভুল এবং অপশান ডি এর ক্ষেত্রেও এটা ভুল। তাহলে অপশান এটা এখানে হচ্ছে কারেক্ট অপশান। ওকে, এক্সপ্লানেশন অলরেডি দিয়ে দিয়েছি। এবার দেখো আমি একটু এখানে কালি চেঞ্জ করে নিচ্ছি। তো এখানটায় দেখো তোমাদের যে কোশ্চেনটা দিয়েছে সেটা বলেছে when CH3CH2CHCl2 is treated with sodamide মানে NaNH2 তাহলে the product will be formed। তাহলে দেখো এখানে জাস্ট মেকানিজমটা জানতে হবে তোমাদের, কীভাবে রিয়াকশানটা হচ্ছে সেটা জেনে গেলে তোমাদের অ্যান্সার অটোমেটিক্যালি করতে পারো। দেখো CH3 তারপর CH2 আমি লিখলাম, তারপর লিখলাম CH, তার মানে এখানে দুটো সিএল যোগ আছে, একটা সিএল এইদিকে একটা সিএল এইদিকে। প্রথমত যখন আমি NaNH2 ইউজ করব, NaNH2, আচ্ছা এখানে হিটও ডেল্টা মানে হিটও দরকার হয়। NaNH2কে যদি আমি ভাঙি তাহলে পাবো Na প্লাস এবং NH2 মাইনাস। এই NH2 মাইনাসটা হচ্ছে স্ট্রং বেস হিসেবে কাজ করবে, ASB বা স্ট্রং বেস হিসেবে কাজ করবে। তাহলে দেখো এইখানটায় আমি এই হাইড্রোজেনটাকে যদি এইভাবে লিখি তাহলে টোটাল CH2 মানে দুটো হাইড্রোজেন ছিল, এইভাবে লিখলাম আমি। NH2 মাইনাসটা কী করবে, এই প্রোটনটাকে এখান থেকে অ্যাবস্ট্রাক্ট করবে, এই প্রোটনটা এইভাবে বন্ড ফর্মেশন করবে এবং এর সিএলটা বেরিয়ে যাবে। তাহলে ফার্স্ট স্টেপে কী প্রোডাক্ট তৈরি হলো, ফার্স্ট স্টেপে তৈরি হলো CH3, তারপরে তৈরি হলো C, তারপরে ডাবল বন্ড, আচ্ছা এইচটা আমি এইভাবে লিখলাম এবং একটা এইচ তো থাকলোই, একটা এইচ শুধু বেরিয়েছে, তাহলে CH হলো এবং এখানটায় কী হলো আর একটা সিএল যোগ হলো। এবার দেখো ফার্দার যদি আমি আবার NH2 ইউজ করি, কারণ NH2-র অ্যামাউন্ট তো এখানে নির্দিষ্ট করে বলা নেই কোশ্চেনে, তাহলে NH2-তে দেখো এখানে Na প্লাস এবং NH2 মাইনাস হবে। এই NH2 মাইনাস যদি এখানে অ্যাটাক করে তাহলে এটা ফার্দার আবার খুলে যাবে এবং এখান থেকে এটা বেরিয়ে যাবে। তাহলে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা কি তৈরি হচ্ছে, সেই প্রোডাক্টটা হচ্ছে CH3, তারপর হচ্ছে C ট্রিপল বন্ডেড C এবং H তৈরি হচ্ছে। তাহলে যে এই যে প্রোডাক্ট তোমরা অপশান বি হিসেবে পাচ্ছ, যে এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। তো এই সিম্পল মেকানিজমটা জানলেই তোমরা এর অ্যান্সার করতে পারবে। ওকে, এবার নেক্সট দেখো বলেছে যে দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোয়িং কেমিক্যাল রিয়াকশান ইজ। তাহলে এখানে একটা কেমিক্যাল রিয়াকশান বলেছে, এর মেজর প্রোডাক্টটা কী হবে সেটা তোমাদের জানতে হবে। তো এটার জন্য একটু বেশি এক্সপ্লানেশন লাগবে। সেটা হচ্ছে এখানে যেটা কাজ হয় সেটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকফ রুল কাজ করে, মার্কোভনিকফ বা কোনিকফ রিয়াকশান কাজ করে, ঠিক আছে। তো দেখো এই অ্যান্টি মার্কোনিকফ রুল অনুসারে কি হয়, দেখো এই ডাবল বন্ডটাকে যদি আমি ভাঙি মানে তাহলে এই যে এইচ বিআরের একটা এইচ একদিকে এবং একটা বিআর আর একদিকে যোগ হবে। তো নর্মালি যদি মার্কোনিকফ রুল হয় তাহলে এই হাইড্রোজেনটা সেখানে যুক্ত হয় যেখানে বেশি সংখ্যক H2 আছে, কিন্তু যদি অ্যান্টি মার্কোনিকফ রুল হয় তাহলে জাস্ট অপোজিট হয়। তার মানে কি, তার মানে এইচটা সেখানে যোগ হয় যেখানে কম সংখ্যক H আছে। তার মানে দেখো এই 1 এবং 2 নম্বর পজিশনে হাইড্রোজেন কম আছে এবং সেখানেই এই হাইড্রোজেনটা যোগ হবে। তাহলে যদি তাই হয় তাহলে এখানে দেখো এখানে CH2 হবে এবং এখানে CH2Br হবে। তার মানে সেই অপশানটা এই 1 নম্বর অপশানটাই দেখা যাচ্ছে। এবং বাকি অপশানগুলো দেখো, সেই অপশানগুলো এখানে তো এটা কখনোই যোগ হয় না, এটা হচ্ছে পারক্সাইড। আচ্ছা, এখানে একটা বলার বিষয় হলো তোমরা কখন বুঝবে যে অ্যান্টি মার্কোনিকফ রুল, যখন তোমরা এরকম একটা পারক্সাইড দেখবে, যেমন H2O2 হতে পারে বা দেখলে হয়তো C6H5CO2O2, তো এরকম কোনো একটা পারক্সাইড যদি তোমরা দেখো তাহলে সেই সূত্রটা উল্টো হয়ে যায়, অর্থাৎ মার্কোনিকফ সূত্র না লেগে অ্যান্টি মার্কোনিকফ সূত্র লাগে। তাহলে দেখো এই অপশানটার এখানে হচ্ছে না তৈরি, তো মেজর প্রোডাক্ট হিসেবে অপশান এটাই তৈরি হবে বা অ্যান্টি মার্কোনিকফ রুল ফলো আপ হবে। ওকে, সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এখানে বলেছে রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ হ্যালাইডস ফর
হাইড্রো হ্যালোজেনেশন রিয়াকশন। একটু আগে কোয়েশ্চেনে বলেছিলাম ডিহাইড্রো হ্যালোজেনেশন মানে কি হাইড্রোজেনও বেরোবে এবং এক্সও বেরোবে, তার মানে অ্যাজ এ হোল HX বা হাইড্রো হ্যালাইড বেরোবে। তাহলে দেখো এখানে বলেছে ডিহাইড্রো হ্যালোজেনেশন হোক বা হ্যালোজেনের রিঅ্যাক্টিভিটি হোক, সেক্ষেত্রে কি হয় হ্যালোজেন্স রিঅ্যাক্টিভিটি যদি বলি তাহলে এখানে কি হবে, অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে দেখো যত আমি গ্রুপ 17 যেটা থাকে সেই গ্রুপ 70-র এলিমেন্টগুলোর মধ্যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আমি যত নিচের দিকে যাব তত কি হবে, এই মলিকিউলগুলো আস্তে আস্তে ফ্যাট হতে থাকবে, অর্থাৎ আস্তে আস্তে মোটা হতে থাকবে। যদি মোটা হতে থাকে তাহলে এর সাথে লেগে থাকা অ্যালকিল ফ্লোরাইড, অ্যালকিল ক্লোরাইড, অ্যালকিল ব্রোমাইড, অ্যালকিল আয়োডাইড সেটা কি হবে, তার এই যে নিচের দিকে যত যাব তত বন্ড লেন্থ আস্তে আস্তে বাড়তে থাকবে। বন্ড লেন্থ যতই আস্তে আস্তে বাড়তে থাকবে তত সহজে এই বন্ডগুলো ব্রেক করা যাবে, যত সহজে ব্রেক করা যাবে তত রিঅ্যাক্টিভিটি বাড়বে। তাহলে তোমরা বলো সব থেকে দেখো RI সব থেকে বেশি রিঅ্যাক্টিভ হবে, তারপর RBI, তারপর RCl, তারপর RF। তার মানে বাকি অপশানগুলোর সিকোয়েন্সটা সবগুলো ভুল আছে। দেখো কখনো RF বেশি হতে পারে না RI এর থেকে, তাই এটা ভুল। ফার্স্ট অপশানটায় RFটা বড় হতে পারে না, তাহলে অপশান বি শুড বি দি কারেক্ট অ্যান্সার। কারণ যত বন্ড লেন্থ বাড়ছে তত কি হচ্ছে, তার মানে বন্ড লেন্থ যত বাড়ছে তত কি হচ্ছে, বন্ড ডিসোসিয়েশন এনার্জি তত কমছে বা বন্ড ভেঙে ফেলার এনার্জিটা কম লাগছে, অর্থাৎ 1 বাই বন্ড ডিসোসিয়েশন এনার্জি। ওকে, তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি যত কমে যাবে যত বন্ড লেন্থটা বাড়তে থাকবে। ওকে, তাহলে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো এইবার তোমাদের নেক্সট কোয়েশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং উইল আন্ডারগো SN1 রিয়াকশন উইথ OH মাইনাস। তাহলে দেখো যখনই আমি SN1 রিয়াকশনের কথা বলবো, দেখো প্রথমে তোমাদের একটা স্কিম দেখিয়েছিলাম যে ধরে নাও এখানে একটা অ্যালকিল হ্যালাইড আছে এবং তার সাথে আমি OH মাইনাসের রিয়াকশন করছি। তো SN1 রিয়াকশনের ক্ষেত্রে ফার্স্ট যে স্টেপটা তৈরি হয় সেখানে কি হয়, সেটা হচ্ছে RDS বা রেট ডিটারমিনিং স্টেপ। সেখানে কি তৈরি হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয়। তাহলে এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটাই আসলে যত বেশি স্টেবল হবে তত ভালো কি হবে, SN1 রিয়াকশন হবে। তাহলে দেখো আমি শুধুমাত্র কি করব, এই প্রত্যেকটা অপশানের কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখব। তাহলে এখানে বলছে যে উইল নট আন্ডারগো SN1 রিয়াকশন, তার মানে সেই অপশানটা যে অপশানে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি 0 বা খুব কম সেখানে SN1 রিয়াকশন হবে না। তাহলে আমি অপশান এটা দেখে নেব। দেখো অপশান এটা যদি দেখি তাহলে সেখান থেকে কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে CH2 ডাবল বন্ড CH, তারপরে CH2 এবং তার সাথে একটা পজিটিভ, অর্থাৎ Cl মাইনাস হয়ে বেরিয়ে গেছে। তাহলে এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যদি দেখি এখানে একটা রেজোনেন্স স্ট্রাকচার পাবো আমি, এবং এই রেজোনেন্স স্ট্রাকচারের ফলে কি হবে, এখানে ধরলো CH2 প্লাস CH ডাবল বন্ডেড CH2, অর্থাৎ দুটো ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার A এবং B আমি পাচ্ছি। তাহলে এই কার্বোক্যাটায়ন স্টেবল এবং এখানে SN1 রিয়াকশন হতে পারে। ওকে, নেক্সট অপশানে যদি আমি চলে যাই অপশান বি, তাহলে অপশান বিতে দেখো অপশান বিতে যে কার্বোক্যাটায়নটা জেনারেট হবে সেটা হচ্ছে C প্লাস এবং তার সাথে লেগে আছে তিনটে CH3 গ্রুপ, CH3 তোমরা জানো CH3 গ্রুপ মানে হচ্ছে প্লাস আই এফেক্ট এবং প্লাস আই এফেক্ট প্রত্যেকটাতে থাকবে। তাহলে এখানে প্লাস আই এফেক্টের একটা মেলা বসেছে, তাহলে এই মেলা বসার জন্য প্রত্যেকটা ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেবে এবং এটার স্টেবিলিটি আস্তে আস্তে বাড়িয়ে দেবে, ফলে SN1 রিয়াকশন ফিজিবল বা হতে চাইবে। তাহলে এই রিয়াকশনটাও হতে চাইবে। ওকে, কোয়েশ্চেনে কি চাইছে এখনও বলিনি আমি, এখন বলছি যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কার বেশি কম। ওকে, অপশান ডিতে চলে যাব আমি। দেখো অপশান সিটা পরে বলছি। তাহলে অপশান ডিতে যদি আমি চলে যাই তাহলে এখান থেকে যদি আমি কার্বোক্যাটায়ন তৈরি করি তাহলে দেখো এখানটায় CH2 প্লাস কার্বোক্যাটায়ন তৈরি হবে Cl বাদ দিয়ে। তাহলে এই কার্বোক্যাটায়নটা এইভাবে রেজোনেন্স স্টেবিলাইজেশন হবে এবং রেজোনেন্স স্টেবিলাইজেশনের ফলে অনেকগুলো রেজোনেটিং ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার যেটাকে বলা হয় বেনজাইল কার্বোক্যাটায়ন, যেটা হাইলি স্টেবল, বেনজাইল কার্বোক্যাটায়ন যেটা হচ্ছে হাইলি স্টেবল, এবং বেনজাইল কার্বোক্যাটায়নের স্টেবিলিটির কারণেই এখানেও SN1 রিয়াকশানটা খুবই ভালো হয়। তাহলে এখানেও ভালো হচ্ছে রিয়াকশান,
কিন্তু এখানে দেখো এইখানে যে পজিটিভ কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা কিন্তু ডাইরেক্ট বেনজিন স্টেবিলাইজেশন করতে পারে না, বরং এই বেনজিনের প্লাস মাইনাস আই এফেক্ট দেখা যায়, বেনজিনের মাইনাস আই এফেক্ট দেখা যায় যখন রেজোনেন্স করতে পারে না। তাহলে এ তো স্টেবিলিটি প্রোভাইড করতে পারলোই না, বরং আবার স্টেবিলিটি কমিয়ে দিল মাইনাস আই এফেক্টের মাধ্যমে। তাহলে এখানে SN1 রিয়াকশন হবে না, এবং হবে না বলেই এটা কারেক্ট অ্যান্সার। কারণ হচ্ছে চেয়েছে যে কোনটা রিয়াকশান দেবে না, তাহলে অপশান সি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। আর এই কোয়েশ্চেন এই অ্যান্সারগুলো তাহলে ভুল হয়ে গেল, এবং অপশান সি হলো কারেক্ট অ্যান্সার হলো। ওকে ওকে চলো নেক্সট কোয়েশ্চেনে বলেছে যে একটা কম্পাউন্ড, যে কম্পাউন্ডটা C7H8 কেমিক্যাল ফর্মুলা আছে এবং তার রিয়াকশান আন্ডারগোন হয়েছে, এবং সেই রিয়াকশান কন্ডিশনগুলো দিয়ে দিয়েছে, এবং প্রোডাক্ট ফাইনাল কি তৈরি হবে সেটা বলেছে। ওকে, তো প্রথমে দেখো ফার্স্ট C7H8 কি হতে পারে। দেখো C7H8টাকে যদি আমি ভাঙি তাহলে এখানে কি হতে পারে, C6H5 এবং CH3 এভাবে লিখতে পারি আমি। তার কারণ হচ্ছে দেখো টোটাল C6 আর একটা 6 মানে C7 আর H5 আর 3টে H মিলে C8 হচ্ছে। তাহলে এটাকে আমি যদি একটা বেনজিন আকারে লিখি তাহলে বেনজিনে C6H6 নেবে, কিন্তু এখানে যদি আমি একটা CH3 অ্যাটাচ করি তার মানে এটাকে যেটা বলা হয় টলুইন বা মিথাইল বেনজিন, সেটাই হচ্ছে এই ফর্মুলার সাথে মিলে যাচ্ছে। তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে টলুইন বা মিথাইল বেনজিন। এবারে দেখো এই রিয়াকশানের সাথে যদি আমি ক্লোরিনের রিয়াকশান করাই, অর্থাৎ 3Cl2 3 মলিকিউল Cl2 এবং হিট যদি দিই তাহলে কি হবে, এই যে CH3 এই CH3 গ্রুপটা প্রত্যেকটা Cl দ্বারা রিপ্লেস হবে। তাহলে এখানে কি তৈরি হবে, এখানে তৈরি হবে CCl3, 3টে হাইড্রোজেন ছিল, 3টে হাইড্রোজেনে 3টে Cl দ্বারা রিপ্লেস হলো। এরপরে দেখো তাহলে এটা কি তৈরি হলো, এটা A তৈরি হলো। এরপরে দেখো Br2 এবং আয়রন দিলাম, তাহলে দেখো এই ব্রোমিনেশন রিয়াকশানটা হবে। এবার দেখো এই রিয়াকশানটা তো অ্যাকচুয়ালি এটা তো একটা মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপ, Cl যেহেতু ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে ব্রোমিন যখনই আমি ব্রোমিনেশন করাবো তখন কি তৈরি হবে, তখন এই মেটা পজিশনে ব্রোমিন যুক্ত হবে এবং বাকি যা ছিল বা CCl3 তৈরি হবে। কারণ হচ্ছে মাইনাস আই এফেক্ট হলে সেটা কি মেটা ডিরেক্টিং গ্রুপ হিসেবে কাজ করবে। এরপরে দেখো লাস্ট স্টেপ যেটা দেওয়া আছে, তার মানে এটা কি তৈরি হলো, এটা হচ্ছে বি তৈরি হলো। লাস্ট স্টেপে যেটা দেওয়া হচ্ছে জিঙ্ক HCl। জিঙ্ক HCl কি, এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। তাহলে রিডিউসিং এজেন্ট হলে এই Clগুলোকে রিপ্লেস করে আবার হাইড্রোজেন জুড়ে দেবে। তাহলে এখানে কি তৈরি হবে, তাহলে দেখো এখানে উপরে CH3 গ্রুপ অর্থাৎ প্রত্যেকটা Cl H দ্বারা রিপ্লেস হবে এবং তার সাথে মেটা পজিশনে ব্রোমিন হবে। তাহলে এটার নাম কি হলো, এটার নাম হলো মেটা ব্রোমো, মেটা পজিশনে ব্রোমিন এবং টলুইন, যেহেতু CH3 লেগে থাকা গ্রুপ বেনজিনকে টলুইন বলা হয়, তাই এটার নাম হচ্ছে মেটা ব্রোমোটলুইন, অর্থাৎ অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট দেখো, এখানে বলেছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড CCl বন্ড আয়োনাইজেশন শ্যাল গিভ মোস্ট স্টেবল কার্বনিয়াম আয়ন। তাহলে দেখো এখানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির কথা বলা হয়েছে। তাহলে আমি প্রত্যেকটাতে একে যদি ছাড়িয়ে দিই তাহলে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে, তার স্টেবিলিটি দেখব। দেখো এখানে দুটো প্লাস আই এফেক্ট আছে, CH3 একটা প্লাস আই এফেক্ট, এখানে CH3 একটা প্লাস আই এফেক্ট, তাহলে এটা মোটামুটি স্টেবল হবে। এবার কম্পেয়ার করি অপশন বি এর সাথে, এখানে যদি আমি Cl বের করে দিই তাহলে এটা কার্বোক্যাটায়ন জেনারেট করবে, এবং এখানেও দেখো 3টে CH3 মানে 3টে প্লাস আই এফেক্ট হবে। তাহলে অপশন এ থেকে অপশন বিটা বেশি স্টেবল হচ্ছে, ঠিক আছে। এইবারে দেখো এইখানে যদি আমি বের করে দিই তাহলে এখানেও একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, যেটা কিনা এইভাবে বেনজিনের দ্বারা স্টেবিলাইজ হবে। এবং দেখো সবসময় এটা প্লাস আর এফেক্ট বা রেজোনেন্স এফেক্ট যেটা ইনক্রিজ করে দিচ্ছে ইলেকট্রন ডেন্সিটি, সেটাকে প্লাস আর এফেক্ট বলা হয়, সেটা সবসময় স্ট্রঙ্গার হয় কম্পেয়ার টু ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে এখানে অপশন সিটাই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তবু অপশন ডিটা আমি দেখছি। দেখো অপশন ডিটাতে কি, এখানে হচ্ছে আমি যদি এখানে আবার ভালোভাবে আঁকি তাহলে দেখো এখানে CH2 এবার প্লাস হলো এখানে, এবং এর সাথে কি যুক্ত থাকলো CH2 এবং তার সাথে NO2 যুক্ত আছে, অর্থাৎ NO2কে এইভাবে আমি লিখতে পারি মাইনাস প্লাস। তাহলে দেখো এখানে সবসময় এই NO2টা মাইনাস আর এফেক্ট দেখায় নর্মালি, এখানে মাইনাস আই এফেক্ট দেখাবে। তাহলে এখানে যদি মাইনাস আই এফেক্ট দেখায়, এই ইলেকট্রন ডেন্সিটিতে তো অলরেডি
আরও কমিয়ে দিচ্ছে, তার মানে এর স্টেবিলিটিটা কী হচ্ছে, এই কার্বোক্যাটায়নের কমে যাচ্ছে। তাহলে কম্পেয়ার করলে বোঝা যাবে শুধুমাত্র অপশান সিটাই হচ্ছে মোস্ট স্টেবল, অর্থাৎ এটাকেই বলা হয় বেনজাইল কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। বেনজাইল কার্বোক্যাটায়ন অর্থাৎ বেনজিনের সাথে CH2+ থাকবে, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে, দেখো এখানে বলেছে কি, এখানে বলেছে হোয়াট প্রোডাক্ট আর ফর্মড when the following compounds is treated with bromine in the presence of FeBr3. ওকে, তাহলে দেখো এটা ব্রোমিনেশন রিয়াকশন। তাহলে এই কম্পাউন্ডের সাথে যদি আমি ব্রোমিন দিই এবং তার সাথে FeBr3 দিই, তাহলে যে রিয়াকশানটা হয় সেই রিয়াকশানটাকে বলা হয় হ্যালোজেনেশন রিয়াকশান, এবং এটাই হচ্ছে একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বা AC রিয়াকশান। আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনের। তাহলে দেখো এই যে গ্রুপগুলো আছে সেটা হচ্ছে +IF যুক্ত গ্রুপ CH3। তাহলে এরা চাইবে সবসময় তাদের অর্থ, এবং এদেরকে বলা হয় অর্থ অর প্যারাডিরেক্টিং গ্রুপ, অর্থাৎ তাদের রেসপেক্টে হয় অর্থ এবং প্যারাডিরেক্টিং পজিশনে ঢুকবে। ওকে, তাহলে দেখো এর এই যে ফার্স্ট গ্রুপ, এর রেসপেক্টে এটা অর্থ এবং এটা প্যারা, আর এই গ্রুপের রেসপেক্টে এটা অর্থ এবং এটা হচ্ছে প্যারা। তাহলে আমি বোথ পসিবিলিটিকে এক্সপ্লোর করব। তাহলে আমি ধরে নিলাম প্রথম একটা রেসপেক্টে প্যারাতে ঢুকালাম, ধরো CH3 এখানে আছে, এখানে CH3 আছে, তাহলে আমি এইটাকে ধরে প্রথমে চলবো 1 নম্বর গ্রুপকে, তাহলে তার অর্থ পজিশন হচ্ছে এটা। তাহলে এখানে আমি একটা ব্রোমিন দিলাম, ঠিক আছে, এটা একটা প্রোডাক্ট হলো। এবং সেকেন্ড প্রোডাক্টটা যেটা তৈরি করব সেটা হচ্ছে সেকেন্ড যে CH3 গ্রুপটাকে আছে সেটাকে প্রায়োরিটি দেবো, সেটাকে 1 নম্বর দেবো এবং তার রেসপেক্টে তার অর্থ পজিশনে ঢোকাবো। তাহলে তার অর্থ পজিশনে কী হবে, তার অর্থ পজিশনে হয় এখানে হতে পারে অথবা এই নিচে হতে পারে। এবার এখানে যদি হয় তাহলে দেখো পাশাপাশি সব গ্রুপগুলো আছে, তাই এদের মধ্যে একটা স্টেরিক হিন্ড্রেন্স হবে, তাই এই কম্পাউন্ডটা তৈরি হয় না, বরং এই কম্পাউন্ডটা তৈরি হয়। তাহলে এখানে হচ্ছে A এবং এখানে হচ্ছে B, এই দুটো পসিবিলিটি থাকলো। তো এই দুটো পসিবিলিটি আছে এমন কম্পাউন্ড দেখো। আচ্ছা, তার আগে আমি বললাম যে এই যে মাঝে বিয়ার থাকা কম্পাউন্ডটা তৈরি হবে না, তার মানে অপশান A বাদ গেল। দেখো এই মাঝে বিয়ার আছে, স্টেরিক হিন্ড্রেন্স বেশি হচ্ছে, এই অপশান Bও আছে, তাহলে অপশান Bও বাদ গেল। দেখো এইখানটায় একটা পসিবিলিটি আছে এবং অপশান সিটা কারেক্ট অ্যান্সার A এবং B হিসেবে তৈরি হচ্ছে, যেটা আমি অলরেডি একে দেখিয়েছি। কিন্তু এখানটায় দেখো, এখানটায় কি হচ্ছে, একটা মেটা পজিশানে, এর সাপেক্ষে মেটা পজিশানে হচ্ছে, সেটা তো কোনোদিনই সম্ভব নয়, তাই অপশান ডিটাও হবে না। আর অলরেডি দেখো অপশান সি অ্যান্সার করা আছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এটা খুবই সিম্পল, এটা অনেক আগেকার কোয়েশ্চেন বলে, CBSE APMT 2002-এর কোয়েশ্চেন বলে এটা হয়তো সহজ। দেখো এই CLটা যদি তোমরা এই CN দ্বারা রিপ্লেস করো, কারণ হচ্ছে CN- হচ্ছে একটা নিউক্লিওফাইল এবং সাবস্টিটিউশন রিয়াকশন হলে এই CNটা CL এর পজিশন নেবে। তাহলে X যেটা তৈরি হবে সেটা কি তৈরি হবে, X = হবে CH3 CH2 এবং তার সাথে কি যুক্ত হবে, CN যোগ হবে। ওকে, নেক্সট যদি তুমি এই নিকেল এবং হাইড্রোজেন দাও তাহলে Y তৈরি হবে, মানে এটা রিডিউস হবে এবং রিডিউস হয়ে তৈরি হবে CH3 CH2 CH2 NH2। অর্থাৎ এখানে দেখো এখানেও একটা H2, এখানেও একটা H2 যোগ হবে, দিয়ে CH2 NH2 বা একটা অ্যামিন কম্পাউন্ডে কনভার্ট হবে, এটা হচ্ছে Y তৈরি হলো। এবং তারপরে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড যদি দেওয়া হয়, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড তো CH3 C ডাবল বন্ডেড O CO CH3 যদি আমি অ্যাড করি, তাহলে দেখো এই লোন পেয়ার যেটা আছে সেটা কি হবে, সেটা এখানে অ্যাটাক করবে, এই অক্সিজেনটা উপরে যাবে, নেগেটিভ চার্জ নিয়ে আবার নিচে আসবে এবং এটা আলটিমেটলি খুলে যাবে। তাহলে এখানে তৈরি হবে CH3 CH2 CH2 NHCO CH3, এই কম্পাউন্ডটা তৈরি হবে। দেখো প্রত্যেকটা অপশনের মধ্যে যেটা জেড কি কম্পাউন্ড সেটা চেয়েছে, হোয়াট ইজ জেড, সো জেড হচ্ছে অপশান A, বাকিগুলো দেখো ইন্টারমিডিয়েটগুলোর অপশান দিয়ে দিয়েছে, তাহলে অপশান এই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো তাহলে আজকে হচ্ছে তোমাদের এই সেশন, এবং পরবর্তী সেশনে আরও ভালো ভালো টপিক নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।